বন্ধুরা, আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে আজকাল বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর ওনার সম্পর্কে গীবত গাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য হলো তাদেরকে উপদেষ্টা পরিষদে নেয়া। আমরা জানি অনেক সাংবাদিককে উপদেষ্টা পরিষদে নিয়েছে, খুব একটা পলিটিক্যাল ফিগারকে নেয়নি, কিন্তু কিছু সাংবাদিক মহোদয় আছেন, তাদের নামে আমি আরও অনেকবার বলেছি। তারা কেন উপদেষ্টা পরিষদে যেতে পারেননি এটা তাদের একটা দুঃখ, এবং তারা এখন এই ডক্টর ইউনূস স্যার সম্পর্কে কখনো কোনো পজিটিভ কথা বলেন না। তারা ভাবেন যে নেগেটিভ বলতে বলতে এক সময় ইউনূস স্যার মানে তার দৃষ্টিগোচর হন, তারপরে যদি তাকে ডাকেন উনি উপদেষ্টা পরিষদে যাবেন, যদিও তারা অবশ্য যে বলেন যে না না আমাদের ডাকলেও আমরা যাব না। এই দলে যাদের আছেন তাদের মধ্যে মাসুদ কামাল সাহেব, জাহিদ সাহেব, এরকম আরও অনেকেই আছে, কিন্তু একজন মানুষের কথা না বললেই নয়, তিনি হলেন গোলাম মৌলা রনি। এই গোলাম মোল্লা রনিকে আমাদের ইলিয়াস সাহেব নাম দিয়েছেন, উনি নাকি পলিটিক্যাল প্রস্টিটিউট। বুঝতে পেরেছেন কেন বলেছেন? কারণ উনি সকালে আওয়ামী লীগ, দুপুরে বিএনপি, সন্ধ্যায় জামাত, তারপরে শেষ রাতে ডক্টর ইউনূস সাহেবের পার্টি। এটা আমরা জানি। উনি যেহেতু পলিটিক্যাল প্রস্টিটিউট, এটা করতেই পারে। তবে আমার মনে হয় উনি শুধু পলিটিক্যাল প্রস্টিটিউট নন, উনি এখন মিডিয়ার প্রস্টিটিউট হয়ে গেছেন। প্রশ্ন করতে পারেন কি করে? দেখেন, উনি একটি ভিডিও বানাবে, আওয়ামী লীগের প্রশংসা করবে, পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবে, আপনার বিএনপির প্রশংসা করবে, তার কিছুক্ষণ পরেই বিএনপির বদনাম করবে, তার কিছুক্ষণ পরেই আওয়ামী লীগের বদনাম করবে, কিছুক্ষণ ইউনূস সাহেবের প্রশংসা করবে, তার পরবর্তীতে ইউনূস সাহেবের বদনাম করবে। মানে এই প্রস্টিটিউটটাকে কোনো জায়গা দিচ্ছে না। ওনার দুঃখ একটাই, উনি ইদানিংকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কী সমস্ত কথা বলে বেড়ান, তা আপনারা যারা দেখেন, ওনার ভিডিও যারা ফলো করেন, অনেকেই দেখেন দেখি, তারা বুঝতে পারবেন। আমি এর জন্য ওনাকে বলবো হি ইজ নট এ পলিটিক্যাল প্রস্টিটিউট নাও, কারণ পলিটিক্যালি ওনার কোনো ভ্যালু নাই, পলিটিক্যালি ওনার কোনো জায়গা নাই, পলিটিক্যালি ওনাকে কেউ পছন্দ করে না, এবং উনি পলিটিক্যালি আর বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। কাজেই উনি এখন মিডিয়াতে প্রস্টিটিউশনগিরি শুরু করেছেন। চলে গেছেন গ্রামের বাড়িতে, ওখানে ব্যালকনিতে বসে এক একদিন এক একটা ভিডিও করেন, মোটামুটি ভালো ভিউ হয়। আমার মনে হয় এখন ওনার এটাই একমাত্র উপায় অর্থ কামানোর। আমার তাতেও কোনো আপত্তি নেই। আমার আপত্তি একটি জায়গায়, উনি যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কথা বলেন, আপনারা খেয়াল করে দেখবেন বন্ধু, উনি ইউনূস ইউনূস বলেন। মানে আমার এখন সন্দেহ হয় এই গোলাম মৌলা রনি ওনার আব্বাকে কি নাম ধরে ডাকে কি না। কারণ ওনার আব্বার নাম যদি মিস্টার রাজাক হয়ে থাকেন তাহলে বলতে পারেন এই রাজাক এদিকে আসো। আম্মার নাম যদি কুলসুম বেগম হয়ে থাকেন তাহলে ডাকে এই কুলসুম এদিকে আসো। আমার মনে হয় উনি আব্বাকে আম্বা বলেন না, আম্মাকে আম্মা বলেন না, উনি কাউকে সম্মান দিয়ে কথা বলেন না। নইলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন গুণী মানুষকে যখন আপনি কিছু বলবেন, ন্যূনতম শিষ্টাচার, ন্যূনতম ভদ্রতা, ন্যূনতম সম্মান তার নামের আগে আসা উচিত। হি ডোন্ট কেয়ার। কেয়ারই বা করবে কোত্থেকে? তার যদি আমরা কি বলে অতীত দেখি, যারা জানেন, যারা জানেন না তাদের জন্য একটু বলতেই হবে, কারণ যার সম্পর্কে এতগুলো কথা বলছি সে কোত্থেকে উত্থান হয়েছে এবং তার ক্যারেক্টারাইজেশন কী, সে কীভাবে আজকে রাজনীতিতে এসছেন, অনেকেই হয়তো জানেন না। এই গোলাম মৌলা রনি পটুয়াখালীর থেকে ইলেকশন করে 2008-এ আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছিলেন। কিন্তু আপনারা যদি উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন ওনার জন্ম হলো ফরিদপুরে। গোলাম মৌলা রনির বাবা নিতান্ত দরিদ্র শ্রেণীর মানুষ ছিলেন। ফরিদপুরের নদী ভাঙ্গনের সময় উনি ফরিদপুর থেকে নদী ভাঙ্গনে যখন সমস্ত বাড়িঘর বিলীন হয়ে যায়, ওনারা পটুয়াখালীতে চলে যান। নদী ভাঙ্গনের আগে রনি সাহেবের বাবা, আমি কারো প্রফেশন নিয়ে ছোট করে কথা বলছি না, রনি সাহেবের আব্বা মাথায় করে তেল বিক্রি করতেন। এটা কোনো খারাপ কিছু নয়, অনেকেই করেন, অনেকেই দরিদ্র ফ্যামিলি থেকে এসছেন, সেটা নিয়ে কোনো আলোচনার বিষয়বস্তু নয়। কিন্তু ওনারা যখন পটুয়াখালীতে গেলেন নদী ভাঙ্গনের পর, ওখানে যে স্থানীয় এক চেয়ারম্যানের বাড়িতে
একটু জায়গা দিয়ে দিল সেই চেয়ারম্যান সাহেব তাদের থাকার জন্য। পরবর্তীতে 111-এর সময় আপনারা জানেন 111-এর সময় এই গোলাম মোল্লা রনি সাহেব বেশ কলম টুলাম লিখত এবং হাসিনা ম্যাডামের কলম ফলাম লেগে হাসিনার একটু সুদৃষ্টিতে পড়েছিল এবং তখন সে 2008-এ এই পটুয়াখালী থেকে ইলেকশনের নমিনেশন পেয়েছিল। আর তখন নমিনেশন পাওয়া মানে পাশ করা। উনি পাশ করে গেছেন, এমপি হয়ে গেছেন। এমপি হয়ে উনি প্রথমেই যে বাড়িটাতে তার বাবা ছিল, যে বাড়িটাতে তার আব্বাকে আশ্রয় দিয়েছিল সেই চেয়ারম্যান সাহেব সেই জমিটাই আগে প্রথম খেয়েছে। এই হলো তার প্রথম মানে দৌরত্ব শুরু করা। এরপর এই এমপি থাকার সময় উনি কি করেননি, বাড়ি গাড়ি ফ্ল্যাট ব্যবসা বাণিজ্য। একসময় আমি বলতে শুনলাম, উনি বললেন যে প্রতিদিন ওনার 10 কোটি টাকা জমা হয় ব্যাংকে বা লেনদেন হয়। কোনো একটা কন্টেন্টে আমি গিয়ে দেখলাম, মানে প্রচুর টাকার মালিক হলেন, প্রচুর অত্যাচার শুরু করলেন গ্রামে, প্রচুর এলাকায় এমন একটা মানে রাজত্ব সৃষ্টি করলেন। রনির ভয়ে সবাই ভয় পাইতো। ভাইয়া গ্রুপ নামে ওনার একটা লাঠি বাহিনীও ছিল বা ক্যাডার বাহিনীও ছিল, এটা ওই এলাকার লোকজন সবাই জানে। চলতেছিল ভালোই, 8 থেকে 12 পর্যন্ত খুব ভালো গেল। তারপর কি হলো, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সাংবাদিক রনির তার জীবনের এই বৈচিত্র্যময় জীবনের ঘটনা নিয়ে একটা কন্টেন্ট বানাতে চেষ্টা করলো বা অনুসন্ধানী কন্টেন্ট করতে চেষ্টা করলো। এর জন্য উনি রনি সাহেবের রোষানলে পড়লেন এবং রনি সাহেব তাকে বেদম পিটালেন। এরপর উনি এই মামলায় জেল খেটেছেন। আওয়ামী লীগ তাকে কী কারণে ক্ষমা করেনি বা কী কারণে বাঁচায়নি সেই ব্যাপারটা এখনও রহস্যময় রয়ে গেছে। তাকে জেল খাটতে হয়েছে। জেল থেকে আসার পর রনিকে আর আওয়ামী লীগে জায়গা দেয়নি। রনি সাহেব চলে গেলেন বিএনপিতে গিয়ে ওখানে শোনা কথা 10 লক্ষ টাকার বিনিময়ে উনি নমিনেশন পেলেন পটুয়াখালী তার এলাকা থেকে। কিন্তু দুর্ভাগ্য উনি সেখানে ইলেকশনে নমিনেশনই ক্যান্সেল হয়ে গেল। এটা নির্বাচন কমিশন করেছিল, কী কারণে করেছিল আমরা এখনও সেটা জানি না। সেখানে বিএনপির যে আসল প্রার্থী ছিল, যিনি সারা জীবন বিএনপি করে এসছেন, উনি ইলেকশন করেছিলেন। তার রেজাল্ট কী হয়েছিল আপনারা জানেন। রনি পতনের দিকে চলে গেল, কারণ রনি 2008 থেকে 12 পর্যন্ত উনি এমপি ছিলেন। তারপরে আর এমপিত্ব নেই, জেল টেল খেটেছেন। আওয়ামী লীগে এসেও, আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসেও জায়গা পেয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি। এখন উনি দিক বিদিক শূন্য হয়ে গেছেন। 2024-এর পর উনি চিন্তা করলেন এগুলো তো কিচ্ছু হলো না, এবার আমি ডক্টর ইউনূসের শরণাপন্ন হই। শুরু করলেন ডক্টর ইউনূসের চামচামি। কিন্তু তার ভিতর অনেক রাগ ছিল, কারণ প্রথম দিন আমাদের সেনাপ্রধান যখন বিভিন্ন দলের নেতাদেরকে ডাকছিল, ওনাকে কিন্তু ক্যান্টনমেন্টে ডাকেনি। সেই ক্ষোভও উনি প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায়। এমনকি রাষ্ট্রপতি ভবনেও যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে তাকে কেউ কোনো পাত্তা দেয়নি। উনি প্রথম থেকে ইউনূস সাহেবের খুব প্রশংসা শুরু করে দিলেন, প্রশংসা করলেন এইভাবে, ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক জ্ঞানী মানুষ, উনি অনেক ভালোভাবে দেশটাকে আঁকড়ে ধরতে পারবেন। তারপর যখন উনি দেখলেন যে ওনাকে আর এইখানে নেওয়া হলো না, উনি শুরু করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বদনাম করা। এই মানুষটাকে আপনারা কি বলবেন? পলিটিক্যাল প্রস্টিটিউশন বলবেন, নাকি মিডিয়ার প্রস্টিটিউশন বলবেন? মিডিয়াতে প্রস্টিটিউশনগিরি করে খায়, চলে গেছে গ্রামের বাড়িতে ব্যালকনিতে বসে প্রত্যেক দিন একটা করে ভিডিও করে, কোনো দিন আওয়ামী লীগ, কোনো দিন বিএনপি, কোনো দিন জামাত, কোনো দিন এনসিপি। এবং আমরা দেখছি, আমরা কেউ বিচার করছি না যে মানুষের তো একটা ন্যূনতম নীতি থাকে। আমি রনি সাহেবকে বলছি, আপনার কি ন্যূনতম নীতি বলতে কিচ্ছু নেই রে ভাই? আরে একটা প্রস্টিটিউট যে আছে তারও কিন্তু একটা নীতি আছে, তারও একটা নীতি আছে, কিন্তু আপনার তো কোনো নীতি নেই। আপনি কি করে প্রফেসর ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে নাম ধরে ডাকেন? আপনি কিভাবে উলটপালট কথা বলেন? বন্ধুরা, এই ভিডিওটা একটু দেখুন। এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা ছাড়া আর কিছু নাই। বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী, যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল, আগামী 100 বছর বিএনপি টিকে গেল। জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। ডক্টর ইউনূস রয়েছে বর্ণাঢ্য ইতিহাস।
ডক্টর ইউনূস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট, নবজাতক শিশু। মানুষ কি করে সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, রাতে একটা বলে? উনি কি পাগল হয়ে গেছেন? আমার মনে হয় উনি পাগল হয়ে গেছেন। ওনাকে ইমিডিয়েট পাবনা পাঠানো দরকার। আর নয়তো উনি যে সমস্ত কথাবার্তা বলেন, যে সমস্ত রাষ্ট্রদ্রোহিতার আচরণ করেন, তার জন্য তাকে পাঠানো উচিত জেলখানায়। আপনি দেখুন উনি এই সময়ে এসে কি বলছে। আমি আর ভিডিওতে দেখাবো না, আমি আপনাদেরকে অডিওতে শোনাচ্ছি। চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন। নোবেল পুরস্কার পেয়েছে, তুমি তো শ্রমিকের টাকা মেরে দিলা। তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত। সেই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। তো কাজে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে। প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে, কাশ্মীর বানিয়ে ফেলতে হবে, সিকিম বানিয়ে ফেলতে হবে। এই অডিওর মধ্যে উনি এক জায়গায় বলেছিলেন ডক্টর ইউনূসকে ক্রস ফায়ারে নেওয়ার কথা, এবং উনি বলেছেন, আপনারা শুনেছেন, এই দেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে, কাশ্মীর বানিয়ে ফেলতে হবে। এটাকে একটা গর্হিত অপরাধ নয়? অবভিয়াসলি এটা একটা গর্হিত অপরাধ। আপনি যে দলই করুন না কেন, আপনি আফটার অল বাংলাদেশি, বাংলাদেশকে আপনি ভালোবাসেন, দেশমাতৃকাকে আপনি অন্য একটা রাষ্ট্রের মতো ভঙ্গুর করে দিবেন, এটা কি কোনো বাঙালি পছন্দ করবে? কিন্তু তারপরেও আপনারা অনেকেই তার কন্টেন্ট গিয়ে দেখেন, তাকে বাহাবা দেন, তাকে বলেন, কিন্তু যারা করেন তারা কিন্তু জানেন না উনি আসলে আওয়ামী লীগেরও না, উনি বিএনপিরও নন, উনি জামাতেরও নন, উনি ইউনূস সাহেবেরও নন। সেই শেষ পর্যন্ত বলতে হয় উনি একজন পলিটিক্যাল প্রস্টিটিউট অ্যান্ড একজন মিডিয়ার প্রস্টিটিউট। রনি সাহেব, আসলে আপনি জন্ম থেকে জ্বলছেন, আসলে আপনার ভিতরে কোনো জ্ঞান নেই। আপনি মনে করেন আপনি যখন কোনো কন্টেন্ট তৈরি করেন আপনি অনেক জ্ঞানের কথা বলেন, বইপত্রের কথা বলেন, আপনি এমনটিও বলেন আপনি এমন পড়াশোনা করেন, আপনি এমন পড়াশোনা করেন যে আপনি জানেন আনারকলি সকালবেলায় কী নাস্তা খেত শাহজাহানের ওয়াইফ, আপনি এও জানেন আব্রাহাম লিঙ্কনের হাতের আঙ্গুলে কী কী প্রবলেম আছে। এত পড়াশোনা করেন, এত গভীরে যান, কিন্তু মানুষের ক্যারেক্টারাইজেশন বুঝেন না। আপনি যে প্রফেসর ইউনূস স্যার সম্পর্কে কথা বলেন, আপনি কি তার যোগ্য? প্রফেসর ইউনূস স্যার যদি তার মাথা থেকে একটা চুল ছুঁড়ে আপনাকে দিয়ে দেয়, খুঁজে পাবেন না কোনটা আগা কোনটা মাথা। আপনি তাকে নিয়ে সমালোচনা করেন। আপনি কি বলেন? তাকে ক্রস ফায়ারে দেওয়া হবে। আপনি কি বলেন? হাসিনার মতো অবস্থা হবে তার। কেন ভাই? শেখ হাসিনার মতো কি উনি কিছু করেছেন? আরে ভাই, বেশ্যাবৃত্তি করবেন অন্য জায়গায় গিয়ে করেন, এই রাজনৈতিক মহলে কেন? আপনাকে তো কেউ নিচ্ছে না, আপনাকে কেউ পছন্দ করে না, আর আপনাকে আপনার দর্শকরা কয়দিন পরে লাথি দিয়ে ফেলে দিবে, কারণ আপনি একটা মানুষের মতো কথাবার্তা বলেন। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, সন্ধ্যায় একটা। ওয়াই এক জায়গায় থাকেন না ভাই? যে কোনো মানুষের একটা নীতি থাকা দরকার। এই মানুষটার কোনো নীতি নেই। করে বুঝাবো যে এই সমস্ত মানুষের নীতি থাকে না। এত টাকা কামিয়েছে উনি, এত টাকা কামিয়েছে উনি তার সেই এমপিত্ব থাকার সময়, তাতেও তার মন ভরেনি। এত জায়গা দখল করেছে, এত কিছু করেছে, মন ভরেনি। আপনারা দেখেন বাড়িতে বসে আছে, এখন কেউ তাকে ডাকে না, ইভেনকি টক শোতেও তাকে এখন আর ডাকে না। এই ভদ্রলোক আসলে উন্মাদ হয়ে গেছে, আমি বলবো আসলে উন্মাদ হয়ে গেছে। উনাকে এখনই পাগলাগারদে পাঠান। আর রনি সাহেবকে আমি বলে দিচ্ছি, আপনি আর যাই করেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে যখন কথা বলবেন একটু সম্মান নিয়ে কথা বলবেন, কারণ উনি এখন পর্যন্ত এমন কোনো কাজ করেনি যে তাকে আমরা সম্মান করব। বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, কেউ কিন্তু তাকে ওনাকে অসম্মান করে কথা বলেন, আপনি বলেন এগুলো বাদ দেন। আপনি হাজার চেষ্টা করলেও আপনাকে উপদেষ্টা পরিষদে নেবে না, আপনাকে কামাল সাহেবকে, জাহিদ সাহেবকে নেবে না, কারণ আপনাদের মধ্যে সেই ক্যালিবার নেই। আপনারা মানুষকে সম্মান করতে জানেন না, আপনারা সত্যকে সত্য বলতে জানেন না, মিথ্যাকে মিথ্যা বলতে জানেন না। বানিয়ে ঝানিয়ে আপনি বোকা বানাতে পারবেন। এই যে আমাদের ইউটিউবের কিছু সাদাসিধা দর্শকদের বা শ্রোতাদের, ওনাদের পারবেন না। ওনার অনেক জ্ঞানের সম্ভার নিয়ে এসছে। আপনি যতই হিস্ট্রির কথা বলেন, যতই ইতিহাস ঘাটেন, যতই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কনের কথা বলেন, আমরা যারা ইউটিউব দেখি বা সাধারণ মানুষ যারা দেখে, তারা হয়তো বুঝতে চেষ্টা করে আপনি অনেক জ্ঞানী, কিন্তু ওই জায়গায় যারা বসে আছে তারা জানে আপনি কতটুকু জ্ঞানী। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।